তো এটা আমাদের বলতে পারি হরিজন্টাল 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 তো এটা এই যেটা আছে এটা ভার্টিক্যাল একটা মেনুর মতো করে নিউজগুলো আছে। তো এটাও আমরা ইউএলএলআই দিয়ে করতে পারি। তো এখন মাল্টিপল ইউএলএলআই কিভাবে ইন্টিগ্রেট করা যায় ওইটা দেখি। তো সেক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল ইউএলএলআই কাজটা করছিলাম, যেমন এই যেটা ইউএলএলআই দিয়ে কাজটা করছিলাম। এখন দেখবো হলো আহ, যেটা ছিল হলো আমাদের হরিজন্টাল একটা মেনু, এখন দেখবো ভার্টিক্যাল। তো ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা ইনফরমেশন গুলো একটু নিয়ে আসি। এখানে প্রথমে একটা টাইটেল থাকবে যেটা হলো নিউজ। আচ্ছা, আমরা মনে হয় কিছু একটা মিস করতেছি। এখানে এই হেডার একটা পার্ট আছে, এটা মিস হয়ে গেছে। এইখানে হেডার, তারপরে হলো নিউজ, উপরে একটা হেডার আছে যে আপডেটেড এট, এই হেডলাইন আর সার্চ, এখানে একটা পার্ট আছে, তার নিচে আসলে এই পার্টটা। তো ওটা আগে করে নিই, এখানে এই পার্টটা আগে আসবে, তারপরে গিয়ে হলো তার নিচে এই সকল জিনিস আসবে। তো এখন আমাদের তাহলে এই প্রত্যেকটা পার্টের ভেতরে আমাদের এখন সহজ, জাস্ট একটা করে ডিভ নিয়ে নিব। তো এখন আমরা আগে স্ট্রাকচারটা তাহলে মিলাই নি। এখানে যেটা আসতেছে যে আপনার লেফটে দুটা সেকশন নিলেই হচ্ছে, একটা নিউজ সেকশন আর একটা হলো আপডেটেড সেকশন। আর মিডলের ভিতরে হেডলাইন আর মিডল নিউজ এই সেকশনটা নিলেই হচ্ছে। আর রাইটের ভেতরে হলো সার্চ আর সার্চ বারের কিছু নিউজ আছে, এগুলা নিলেই হচ্ছে, দুইটা সেকশন নিলেই হচ্ছে। আপাতত এই প্যানেলটা তাহলে আমাদের ডান হয়ে যাবে আর কি। তো ওটাই করি তাহলে। লেফটের ভেতরে দুইটা পার্ট, একটা হলো আপডেটেড আর একটা নিউজ, ঠিক আছে? তাহলে এটা করে ফেলি। তো এটা আমাদের আছে সেন্টার লেফটের ভিতরে। তো সেন্টার লেফটের ভিতরে প্রথমত হলো একটা চাইল্ড আসতেছে যেটা হলো আপডেটেড সেকশন। সেন্টার লেফটের যে হাইট আছে সে আমাদের সেখান থেকে আমাদের হাইটটা নিয়ে নিতে হবে। এখানে হাইট তো 1000 পিক্সেল, এটা তো আসলে অত নয়, এখানে 100 পিক্সেল দিলাম, উইথ 250 থাকুক। আর ব্যাকগ্রাউন্ড হলো আমাদের সাদা, ব্যাকগ্রাউন্ড তো সাদা কালার। আর ফ্লোট লেফট, এটা হলো আমাদের এই পার্টটা হলো এইটা, এই পার্টটা যেটা মাত্র তৈরি করলাম। তার নিচে হলো নিউজ আসবে, ঠিক আছে? তো নিউজ যে পার্টটা আছে সেটা সেন্টার লেফট নিউজ সেকশন। তো নিউজ সেকশনে আমাদের যেটা হবে হাইটটা বেড়ে যাবে, হাইটটা দিলাম আমরা 500 পিক্সেল, উইথ তো সেমই থাকবে। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু কালো হবে, এই যে এই পার্টটা, এই সেকশনটা, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কালো। আর লেখার কালার গুলা হলো সাদা, ঠিক আছে? তো ফ্লোট লেফট দিয়ে আমরা কালার যেটা আছে সেটাকে আপনি হোয়াইট করে দিতে পারেন আর কি। হুম। তো এটা হলো আমাদের আপডেটেড সেকশন, আর একটা হলো নিউজ সেকশন, দুইটা পার্ট। এই দুটা পার্ট হলো আপনার এই লেফটের ভিতরে আসবে, ঠিক আছে? তার ভেতরে মেনু আসতেছে, ওটা আমরা করতেছি। তো একটা হলো আপডেটেড সেকশন আর একটা হলো নিউজ সেকশন। তাহলে আমাদের লেফট সেকশন ডান, ফুললি শেষ। রিফ্রেশ দেন, তাহলে দেখেন চলে আসছে, আমাদের নিউজ সেকশনটাও চলে আসছে, আর উপরে আপডেটেড ওই সেকশনটাও চলে আসছে। তো আপডেটেড সেকশনটা বোধহয় একটু ছোট, 50 পিক্সেল দিলেই হবে। আমরা 100 দিছি, 50 দিলেই হয়ে যাবে আর কি। হুম, আর একটু বাড়াই দিতে পারি, 70। আচ্ছা, শেষ, এই পার্টটা আমাদের ডান। এরপর হলো মিডল সেকশন। তো মিডলে আসলে হলো আপনার এখানে মিডলটা কিভাবে সাজাইছি এখানে দেখেন। মিডলে এই আপার পোর্শনটা যেটা আছে এখানে আসলে দুইটা ভাগে ভাগ করছে, একটা লেফট আর একটা রাইট। আর লেফটের ভেতরে হলো আমাদের একটা পুরো সেকশন লেফট, কিন্তু রাইটের ভেতরে আবার দুইটা
সাব ডিভিশন আছে, ২ টা পার্ট আছে। ঠিক আছে? মিডল লেফট আর মিডল রাইট। মিডল রাইট এর ভেতরে আবার টপ বটম আছে। ঠিক আছে? এখানে ২ টা সেকশন আছে। তো করে ফেলি। মিডলটাকে নিয়ে মিডলের আমাদের যে ক্লাসটা আছে, তো মিডলের ভেতর আমাদের এখানে একটা হলো আসবে মিডলের লেফট আর একটা রাইট, ২ টা সেকশন। মিডল লেফট, সেন্ট্রাল মিডল রাইট, ২ টা সেকশন। আর এরপরে যেটা হবে যে এখানে আমাদের লেফট আর রাইটের ভিতর আবার ২ টা পার্ট আসবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এখানে লেফটটাকে ২ টা ভাগ করলে আমাদের টোটাল উইডথ কিন্তু ৬৮০। তো এটা ২ দিয়ে ভাগ করলে ৩৪০ চলে আসে। তার মানে একেকটা সেকশন ৩৪০ করে পাবে। আর ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই সাদা হবে। আর একটা জিনিস দেখেন এখানে বর্ডার আছে কিন্তু। টোটালি একটা বর্ডার দিয়ে ডিজাইনটা করছে। তাহলে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি। লেফট আর রাইট দুটাতেই বর্ডার আসতে পারে। আপাতত একটা বর্ডার দেই, দিলে অবশ্য ভেঙে যাবে, কারণ বর্ডার আবার টোটাল উইথের সাথে তো অ্যাড হয়। আমরা ক্যালকুলেশন দেখছিলাম। তো সলিড হ্যাশ ট্রিপল সি কালার কোড, যেটা মনে হয় এইচটিএমএল এ কল করা হয়নি। লেফট আর রাইট ২ টা পার্ট, যেটা আপনার সেন্টারের ভিতর আসবে। লেফট আর একটা রাইট। চলে আসছে। তো এগুলা দেখি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিছি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের সাদা হবে, এরকম কোনো কালার আমাদের হচ্ছে না। তো এই যে চলে আসছে। আরেকটা দেখেন নিচে ভেঙে চলে গেছে, এটা আমি বলছিলাম যে বর্ডারের কারণে ভাঙবে, কারণ আমরা 240 করে ধরছি, আমাদের আবার এই বর্ডারের কারণে উইথ কিন্তু এখানে অ্যারাউন্ড 4 পিক্সেলের মতো বেড়ে গেছে। ঠিক আছে? কারণ এইখানে 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, এখানে আবার 1 পিক্সেল, 4 পিক্সেল বেড়ে গেছে। তাহলে আমাদের কিন্তু উইথ আসলে এখন 440 না, 438 করে হবে। 2 করে কমাই দিব। তো দেখেন এই যে চলে আসছে পারফেক্ট। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে লেফট সেকশন এটা। আর আমাদের এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের এই লেফটটা একটু বড়, আর লেফটটা বড়, রাইটটা কিন্তু ছোট। ঠিক আছে? 60-40 মতো অ্যাকচুয়ালি জায়গা নিছে। তো সেক্ষেত্রে আপনার এখানে লেফটে আপনার জায়গাটা বাড়াই দিতে হবে। ধরলাম যে আমরা 100 পিক্সেল বাড়াই দিই এখানে, আর ওখানে 100 পিক্সেল কমাই দিই। ঠিক আছে? তো এটা আমাদের লেফট আর রাইট সেকশন। এরপরে হলো কাছাকাছি গেছে। এরপর হলো আমাদের একবারে এই পার্টটা। তো এই পার্টটাতে আমরা এখানে দেখেন কয়টা সেকশনে ভাগ করছে। তো উপরের বার পর্যন্ত আমাদের ৩ টা পার্টে ভাগ হইছে। একটা হলো আমাদের সার্চ বার, আরেকটা হলো এইটার যে নিউজ বার আছে সেটা, আর নিচে আছে একটা আমাদের অ্যাড সেকশন। এই নিউজ পডকাস্ট, এটা একটা অ্যাড সেকশন ধরতে পারি। তো সার্চ, নিউজ আর হলো অ্যাড, ৩ টা পার্ট আছে, যেটা হলো আমাদের লেফট বারে, মানে লেফট যে সেকশনটা আছে, সরি রাইট সেকশনটা, সবার রাইটে যেটা, সেটার সেন্টার রাইটের জন্য। তো সেন্টার রাইটের ভিতর আমরা ৩ টা সেকশন নিই। একটা হলো সেন্টার রাইট সার্চ বার, আর সেন্টার রাইট
আমাদের নিউজ আর সেন্টার রাইট একটা আছে অ্যাড সেকশন। তো আমি অ্যাড সেকশন দিয়ে দিই, বুঝতে যাতে সুবিধা পরবর্তীতে নাম দেখলে। তো প্রথমটা আমাদের হাইট হচ্ছে 70 পিক্সেল হবে, কারণ আমরা 70 করে ধরছিলাম, এর আগেরটাও 70 ধরছি। আর এর পরেরটা হয়তো বা আমাদের 400 পিক্সেল, আর তারপরেরটা হয়তো বা আমরা 200 পিক্সেল ধরতে পারি। এখন এই তিনটার কালার কি হবে এখান থেকে দেখে নিই। উপরে দুইটা সাদা, আর নিচেরটা তো আমরা ছবি হবে, নিচেরটা আসলে নিচেরটাও সাদা দিয়ে দিই, সবগুলোই সাদা যাচ্ছে। আচ্ছা, এগুলো বোধহয় কল করা হয় না এখানে, সিএসএস তৈরি করা হয়েছে, বাট এখানে সেটা এর ভিতরে কল করতে হবে। হ্যালো, লাইন কি স্যারের স্যার নেটের চলে? প্রবলেম নাকি আমাদের নেটের প্রবলেম? আমার এই নেটের তো প্রবলেম। বুঝতেছি না একটু। আমার একটু নেটের আগে প্রবলেম। আচ্ছা। তো এখানে তিনটা আমরা ভাগ করে নিছি। রাইট সেকশনের ভিতরে সার্চ বার, নিউজ আর হলো অ্যাড সেকশন। রাইট যে প্যানেলটা আছে, এই যে এটা যেটা দেখতেছিলাম সবার ডানে তিনটা পার্ট আছে, উপরে সার্চ, নিউজ, আর একটা নিচে হলো আমাদের অ্যাড সেকশন। ওই তিনটা ক্লাস এখানে তৈরি করা হয়েছে, আর এখানে এই তিনটা ক্লাস আমরা এখান থেকে এখানে কল করে দিচ্ছি। নিউজ, আর একটা হলো অ্যাড সেকশন। তো এখানে চলে আসছে এই আর কি। তো এটা বোঝা যাচ্ছে না কারণ সবই সাদা, সাদা হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। এখন এই কন্টেন্ট গুলো আনলে এর ভিতরে আস্তে আস্তে করে আমরা জিনিসগুলো বুঝতে পারবো না। সেকশন গুলো আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো উপরে আমাদের প্রথমত এখানে আপডেটেড একটা দিয়ে টাইম দেওয়া আছে। তো ওই টেক্সটে আমরা এখানে নিয়ে আসি, আর ভিতরে টেক্সট কিভাবে আমরা সাজাইতে পারি সেটাও দেখি। এখানে আমি লিখে দিলাম আপডেটেড অ্যাড। সিম্পল একটা টেক্সট আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা রিফ্রেশ দেন, দেখেন এই টেক্সটটা কিভাবে এখানে আসছে। দেখেন আসলে আমরা যেভাবে চাইছিলাম এখানে সেভাবে আসে নাই, ভেঙে নিচে চলে গেছে, লেখাটা সেন্টারে নাই, ঠিক আছে। এখানে যেভাবে আছে সেভাবে কিন্তু নাই, ঠিক আছে। তো এখানে ফন্ট সাইজটা ছোট, সাথে আমাদের সেন্টার লাইন আছে এবং লাইন হাইটও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো তিনটা জিনিস আমাদের আছে, তিনটা জিনিস এখানে সেট করে দিলে আমাদের এই টেক্সটটাও এরকম হয়ে যাবে। অথচ আমাদের টেক্সটটা মনে হয় একটু বড় হয়ে গেছে, একটু কমাই দিতে হবে, টেক্সটটা একটু কম ছিল। আচ্ছা, তো এই আপডেটেড সেকশনের ভিতরে সবার আগে আমাদের যেটা করতে হবে, এটা ফন্ট সাইজটা ঠিক করে ফেলবো। ফন্ট সাইজটা আমরা একটা রেগুলার ফন্ট সাইজ রাখবো, যেটা পুরা টেমপ্লেটেই আপনারা ইউজ করবেন। হয়তো বা দেখা যায় 14 পিক্সেল আমাদের স্ট্যান্ডার্ড সাইজ, 12 থেকে 14। এটা আপনাকে গ্রাফিক্স ডিজাইনার যে আছে সে প্রোভাইড করে দিবে ফন্ট সাইজ কত হবে, সে অনুযায়ী এখানে আপনি সেটা ইউজ করবেন। তো এখানে যে আপডেটেড, আরেকটা হলো যে আমাদের লেখাটাকে সেন্টারে আনতে হবে। তো এটা তো আপনারা জানেন, টেক্সট লাইন সেন্টার, এটা আমরা অলরেডি দেখছি। আর লাইন হাইটটা চলে আসবে। লাইন হাইটটা হলো যে আমাদের ভার্টিক্যালি সেন্টার লাইনের জন্য, তো লাইন হাইট দিয়ে দিলাম 70 পিক্সেল, ঠিক আছে। তো সেক্ষেত্রে দিলে সেন্টারে চলে আসবে, ঠিক আছে। এরপরে আসতেছে হলো আমাদের নিউজ সেকশনটা।
তো নিউজে প্রথমে হলো যে একটা টাইটেলে আমাদের নিউজটা থাকবে, যেমন এখানে আমরা হেডিং ট্যাগের ভিতরে নিউজটা দিয়ে দিতে পারি। তো H4 এর ভিতরে আমরা নিউজটা দিয়ে দিই। দেখেন এখানে নিউজ চলে আসছে। তো এই নিউজটারেও আমরা যেটা করতে পারি যে সেন্টার অ্যালাইনে নিয়ে আসতে পারি, বা এখানে কিভাবে করছে এখানে কিন্তু একটা প্যাডিং দিয়ে দিছে। তো আমরা একটা কাজ করলে হয়, এই পুরো সেকশনটাতেই একটা প্যাডিং দিয়ে দিই, মানে আমার এই পুরা এই পার্টটাতে, তাহলে এই নিউজ থেকে শুরু করে আহ, যা আছে ভিতরে যা যা আছে সবকিছুরই একটা এই গ্যাপটা তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যে সেকশনটা আছে সেন্টার লেফট নিউজ সেকশন, এখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিই চারিদিক দিয়ে। তো প্যাডিং আমি দিয়ে দিলাম, মনে করেন যে 15 পিক্সেল। তো এটা কিন্তু আমাদের হাইট উইথ দুটাতেই হিট করবে। তো সেক্ষেত্রে উইথে কিন্তু আমাদের 30 পিক্সেলের মতো কমে যাবে, আর হাইটেও আমাদের অ্যারাউন্ড 30 পিক্সেলের মতো কমে যাবে। হাইটটা আমরা এটাই রাখি, দেখি কত আসে কিভাবে আসে। তো এই দেখেন চলে আসছে অলরেডি, নিউজটা কিন্তু একটা গ্যাপ নিয়ে চলে আসছে। আমরা যদি আরো গ্যাপ চাই এখানে, যাতে এখানে গ্যাপটা কিন্তু আরো বেশি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে প্যাডিংটা আরেকটু বাড়াই দিতে হবে, ধরলাম যে 20 পিক্সেল, ঠিক আছে। তো লেখাটা কিন্তু আরো একটা গ্যাপ নিয়ে চলে আসছে। তো এটা আপনারা টিউনিং করতে পারবেন আপনারা চাইলে, এখন যেভাবে মন চায় এখন বুঝতেছেন কিভাবে করা যায়, ক্যালকুলেশন বুঝতে পারলে বাকিটা আপনারা করতে পারবেন। তো আমরা বাকিটা করে ফেলি স্যার নিচেরটা। একটা কোশ্চেন করবো। বলেন বলেন। বলছি স্যার আপনি যে প্যাডিং 20% নিলেন তার মানে 20 নিলেন, তাহলে এই দিকেও 20 যাবে ওই দিকেও 20 যাবে 40। হ্যাঁ, কারণ লেফট রাইট দুই দিকে 20 হচ্ছে না, 20 20 40, এখানে 20, ডানেও তো 20 আছে। চারিদিক দিয়ে জি প্যাডিং স্যার। নিচ্ছে তো, ডানে বামে দুই দিকেই তো মানে বিট হচ্ছে। উপরে 20 নিচে 20 এই পাশে সব দিকে। হ্যাঁ, চারিদিকে 20, ঠিক আছে। তো ওই হিসেবে কিন্তু হাইটও আমার আচ্ছা এটা চলে আসে হলো 40 পিক্সেল, যদি বাদ দেন তাহলে 460, ঠিক আছে। হাইটটা কমাই নেই, কারণ হাইট পরেও কমাইতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, এর ভেতরে এখন আমাদের ওই যে ভেতরের যে পার্টটা আছে এই নিউজটা দিয়ে দিই আর কি। তো এখানে এই নিউজটার জন্য আমাদের এর ভেতরে আমাদের ইউএল এলআই নিয়ে নিতে পারি, এই যে ভার্টিক্যাল একটা মেনু করার জন্য। তো এই মেনুর ভেতরে যেটা হবে যে আমাদের এই নিউজটা চলে আসবে। তো আমরা এখানে যদি সেভ দিয়ে রিফ্রেশ দিই তাহলে এই যে আমাদের মেনু চলে আসছে। তো আমাদের মেনুটাকে এরকম করতে হবে। তো অলরেডি এটা আমরা পারি, এর আগের বারও করা হয়েছে। তো আমাদের সবার আগে আমরা জানি যে এরকম মেনু তৈরি করতে গেলে আমাদের আমরা একটা আলাদা সেকশনের ভিতরে নিই পুরো মেনুটাকে, কারণ আমার এখন এটাকে আলাদা একটা পার্টে নিয়ে আমার ধরে কাজ করতে হবে। তো ধরলাম যে এটা আমি ডিফ ক্লাস সেন্টার লেফট, মনে করেন ভার্টিক্যাল মেনু একটা নাম দিলাম, ঠিক আছে। এই মেনুটা আর এটা, এটার ভেতরে হলো এই পুরো সেকশনটাকে নিয়ে যাচ্ছি। আর এই সেন্টার লেফট ভার্টিক্যাল মেনুর উপর ডিপেন্ড করে হলো আমাদের ভেতরে কাজগুলা করতে হবে। তো আমরা তো এর আগে ইউএলএলআই এর কাজগুলা করছি। তো দেখেন এখানে জাস্ট এই ইউএল দিয়ে যদি সার্চ দেন, এই যে প্যাডিং জিরো মার্জিন জিরো না, এই যে এটার পাশে যদি কমা দিয়ে সেন্টার লেফট ভার্টিক্যাল মেনু ইউএল দেন, তাহলে দেখবেন যে এইটার এটারও প্যাডিং জিরো মার্জিন জিরো হয়ে যাবে। কিন্তু অলরেডি আপনারা দেখছেন এর আগে এই যে প্যাডিং জিরো মার্জিন জিরো হয়ে গেছে, ঠিক আছে?
এটা আমার সেকেন্ড ক্লাসে বা ফার্স্ট ক্লাসে দেখা হয়েছিল সিএসএস এর কিভাবে কমা দিয়ে দিয়ে আমরা ক্লাস অ্যাসাইন করতে পারি। তো ইউএলএলআই দুইটার জন্য আমার প্যাডিং মার্জিন ওই একটা দিয়েই আমার কাজ হয়ে গেল আর কি, দ্বিতীয়টা আর করা লাগলো না। আর এটারও সেম, মানে আমার আদার যে ইস্যু আছে যেমন লিস্ট স্টাইল নান, এটা হলো এই যে এই ডট ডট গুলা, এই যে যে গোল গোল গুলো, এগুলো আমরা তো চাই না, এগুলো তো নাই আমার ডিজাইনে, তো নাই এরকম কিছু। তো যদি বাদ দিতে চান তাহলে এই যে লিস্ট স্টাইল নাম দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার এইটার ভিতরে হচ্ছে না কারণ এখানে ফ্লোট লেফট আছে, ফ্লোট লেফট দিলেই হয়ে যাবে সেটা এই আপনার হরিজন্টাল মেনু, ঠিক আছে, ভার্টিক্যালি আর থাকবে না, হরিজন্টালি চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার এই জন্য এটা ভেতরে আর কমাতে করতে পারতেছি না, এটার জন্য আমার এই আলাদা করে করতে হবে। এখানে ফ্লোট লেফটটা দেওয়া যাবে না, দিলেই পাশাপাশি চলে আসবে, আমরা তো নিচে নিচে যাচ্ছি। তো লিস্ট স্টাইল নাম দিলে আমাদের এখানে ডট গুলো চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো তারপর হলো আমাদের এই টেক্সট গুলো, এবং দেখেন টেক্সটের ভিতরে একটা গ্যাপ আছে এখানে, প্রত্যেকটার ভিতরে একটা আম, প্রথমত এটার একটা হাইট, উইথ, লাইন হাইট, অ্যালাইনমেন্ট সবই আছে এখানে আসলে, ঠিক আছে? তো সেগুলা দিয়ে ফেলি প্রত্যেকটার ভেতরে। এখানে এই যে জিনিসগুলো আছে এগুলো সবই আসবে। তো এটা আমরা সেন্টার লেফট ভার্টিক্যাল মেনু ইউএলএলআই এর ভেতরে নিয়ে নিলাম। তো এখানে আমাদের যেমন হাইট, প্রত্যেকটা হাইট ধরলাম আমি, আনুমানিক ধরলাম আমি 20 পিক্সেল করে, আর উইথ আমি 100% দিয়ে দিলাম। এখানে পার্সেন্টেজ মানে কি, যে পুরা উইথটা নিয়ে নেবে, এর ভেতরে যে উইথটা আছে সেটা পুরাটা নিয়ে নেবে, ঠিক আছে। মানে এই ডানে একটা গ্যাপ আছে না, বামে একটা গ্যাপ আছে, এই দুইটা গ্যাপ বাদে ভেতরে যে পার্ট আছে পুরাটা সে 100%। আর কালার এখানে আমরা বোধহয় হোয়াইট অলরেডি উপরে অ্যাসাইন করে দিয়েছিলাম প্যারেন্টে, সো এখানে আর কিছু করা লাগবে না। ডিসপ্লে ব্লক, এটা কি আগের দিনে ক্লাসে আলোচনা হয়েছে। টেক্সট লাইন সেন্টার দিব না, টেক্সট লাইন লেফট হবে। তো লেফটের কারণটা কি, যে লেফট লাইনই থাকবে, অথবা এটা না দিলেও চলে, সেন্টার লেফট, বিল্ট ইন লেফটেই থাকে। লাইন হাইট এটাও আপনারা জানেন যে ভার্টিক্যালি আমাদের সেন্টারে আনার জন্য টেক্সট ডেকোরেশন নাম দিলে যে আন্ডারলাইনটা চলে যাবে, এই যে লেখার নিচে যে আন্ডারলাইনটা, এটা চলে যাবে। আর ফন্ট উইথ বোল্ডার এটা পরে দিই, এটার কোনো বর্ডার দরকার নাই। আর ফন্ট সাইজ 12 পিক্সেল। সেবার যদি রিফ্রেশ দেন চলে আসছে। আচ্ছা, তো ইউএলএলআই এতে আমাদের কালারটাতে প্রবলেম হচ্ছে, তো আমাদের এখানে কালারটা বলে দিতে হবে কি কালার নিয়ে আমরা কাজ করতেছি। তো হ্যাশ এফ এফ, স্যার আমারও এরকম সেম প্রবলেম হয়েছিল। আচ্ছা সমস্যা নেই, এটা আমরা ইম্পর্টেন্ট দিয়ে সলভ করে ফেলতে পারি। এটা কালারটা কোথা থেকে পাচ্ছে আমরা ইনস্পেক্ট করে বের করে ফেলতে পারবো। এই যে কালারটা কোত্থেকে পাচ্ছে, দেখেন এই যে নিউজ সেকশন থেকে কালারটা পাচ্ছে, এই যে যে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, লেখার কালারটা কিন্তু এখান থেকেও পাচ্ছে না। ইনস্পেক্ট করলে আমরা কোডটা বের করে ফেলতে পারবো। যেমন এই যে হোমের যে কোডটা এখানে যে চলে আসছে, তো এখানে দেখেন কালারটা কিন্তু পাচ্ছে না। এখানে আমরা কালার কিন্তু অ্যাসাইন করছি ইউএলএলআই তে, বাট এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না, ঠিক আছে। তার মানে আমরা এখানে কাজটা করছি, আচ্ছা আমি ভুল করছি মেবি কোনো, আমরা বোধহয় মেনুতে কাজ করতেছি, আসলে কাজ করতে হবে তো এইখানে, ঠিক আছে। হুম।
ফন্ট সাইজ 12 পিক্সেল, এইখানে কালার অ্যাসাইন করতে হবে। আমি উপরে ভুলে অ্যাসাইন করে ফেলছি। আচ্ছা, এখানে হলো আমার কালার হ্যাশ এফএফএফ। আচ্ছা, এই জন্যই এখানেও দেখেন আপডেট হয়নি। তো এবার হয়ে যাবে। এই দুইটা মেনু দেখলাম, একটা হলো হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। আর এখন যদি এখানে বলেন যে না গ্যাপ গুলা বেশি হবে, তো গ্যাপ বাড়াই দিলেই হয়ে যাবে। আমরা 20 পিক্সেলের মতো হাইট দিছি, এখানে আমরা 40 পিক্সেল দিই। তো দেখেন এই যে গ্যাপ গুলো অলরেডি চলে আসছে। আর একটা ডিজাইন আছে এখানে, যে এখানে বর্ডার বটম আছে। বর্ডার বটমটা কি? বর্ডার বটম হলো আপনার এই লেখাটা, এই যে দাগটা, এটাকে আমরা বর্ডার বটম বলতে পারি। তো এটা আমরা প্রত্যেকটা এর আন্ডারে এই বর্ডার বটমটা অ্যাড করে দিতে পারি। তো আমরা তো বর্ডার দিছি অলরেডি, যেটা হলো চারিদিকে দিছি, এখন দিব বটমে। তো বর্ডার বটম 1 পিক্সেল সলিড, একবারে সাদাও না, এই জন্য এই গ্রে কালারটা ইউজ করতেছি, হ্যাশ ট্রিপল সি। এটা বোধহয় আরেকটু হালকা, ঠিক আছে, শেডটা আরো হালকা। দেখি কাজ করে কিনা। এই কালার পাওয়া তো একটু কঠিন বিষয়। আমরা কাস্টম থেকে বের করে নিই একটা কালার, ধরলাম আনুমানিক এরকম একটা কিছু কালার। এটা আস্তে ধীরে আপনারা যখন করবেন তখন কালার কোড থেকে বের করে নিন। আমরা একটা দিয়ে দিই এখন আপাতত। এটা হলো আমাদের বর্ডারের কালারও এটা, আর হলো লেখার কালারও এটা। যেটা হলো এই যে কালারটা আমরা দেখছি, লেখার কালারটা দেখেন এখন কিন্তু একটু হালকা হালকা শেডে চলে আসছে, যেটা এখানে আছে। আমরা এক্সাক্ট এটাও খুঁজে বের করে এই কালার কোডটা দিয়ে দিলে ওটাই হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনারা করে নিন। আচ্ছা, এখন টেক্সটটা আপডেট করে দিতে হবে। এখানে টেক্সট আপডেট করতে গেলে সময় লাগবে। আপাতত যে টেক্সট আছে এটাই থাকুক। আপনার টেক্সট একটু বাড়ায় কমায় নিয়ে, যদি 2 লাইন হয় সেটাও একটু দেখি। ধরলাম যে একটু বড় টেক্সট। আচ্ছা, একটু বাড়ায় কমায় নিলাম, এবার দেখি কেমন লাগে। আচ্ছা, এখানে 2 লাইন হলে ভেঙে যাচ্ছে। ভেঙে কি হচ্ছে, 1 লাইনের ভেতরে চলে যাচ্ছে। এটার কারণটা হলো আমাদের হাইটটা একটা সমস্যা হয়ে গেছে। হাইটের কারণে হাইটটা বাড়ায় দিতে হবে 2 লাইনের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমাদের হাইটটা এখানে 60 পিক্সেল করে দিই, লাইন হাইটটা উঠাই দিই। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি 3 লাইন হয়ে গেছে, 2 লাইন মানে এত বড় তো এখানে ধরবে না। ম্যাক্সিমাম 2 লাইনের কাছাকাছি দিতে পারি। আচ্ছা, হুম। এখন এটার ভেতরে একটা লাইন হাইট দিয়ে দিলেই হবে আর কি। স্যার বলছে আপনি যে বর্ডার বটম নিলেন 1 পিক্সেল, এইটি কি ওখান থেকে বাদ যাবে না? বর্ডার বটম 1 পিক্সেল টোটাল হাইটের হ্যাঁ থেকে। হ্যাঁ, টোটাল হাইট থেকে এটা বাদ যাবে না? হ্যাঁ, আমরা হাইটে আসলে ক্যালকুলেশনটা এখনো করিনি। হাইট দেখেন নিচে ভেঙে চলে গেছে। হাইটটা আমরা এখনো নিয়ে জি স্যার। ডিসাইড করিনি কত নিব। তো হাইটটা আপনি
এখন আমরা যেটা নিছিলাম 400, সেটা কত নিছি একটু দেখি, 460 মনে হয়। নিউজ সেকশন, তো এটা ফ্লেক্সিবল, এটা আমরা চাইলে বাড়াই নিতে পারি। 560 দিয়ে দিলাম, 100 পিক্সেল বাড়াই দিয়ে দেখি, আগে দেখি যে মিলে কিনা। হ্যাঁ, এই যে চলে আসছে। এইটা কোনটা, হেলথ বিজনেস, বিজনেস টেক? আচ্ছা, এরপর হলো আমাদের সেন্টার পার্টটা। সেন্টারে একটা আমাদের কাজ আছে, সেটা হলো এই ছবিটা আর টাইটেল, নিচে একটা ডেসক্রিপশন আর রিড মোর একটা বাটন আছে। তো আমরা চাইলে ছবিটা নিয়ে নিতে পারি। এটা একটা বডি সেন্টার ইমেজ, তো এটাই যদি নিয়ে নেন, তো সেক্ষেত্রে আপনার এখানে এই পার্টটাতে চলে আসবে লেফটের ভিতরে। এটা আপনার IMG/SRC দিয়ে নিয়ে আসলেন, ইমেজ স্ল্যাশ ইমেজ, IMAGE ইমেজ, তো এখন ছবিটা আমার রিসাইজ করতে হবে। এখানে এখানে একটা প্যাডিং আছে, সেন্টার একটা প্যাডিং আছে, এই এটার জন্য। আর সেন্টার প্যাডিং এর মাঝখানে আমাদের ছবিটা নিয়ে চলে আসবে। তো আমি এখানে ছবিতে একটা কাজ করি, এখানে টোটালি আমরা উইথটা 80% দিয়ে দিই। আমাদের যে ছবি আছে এটা 80%, আমাদের ডানে বামে যে গ্যাপ আছে সেটা আমরা আমাদের একটা প্যাডিং দিয়ে দিই। সেন্টার মিডল লেফট, সেন্টার মিডল রাইট, হ্যাঁ লেফটের ভিতরে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে হবে এখানে। তবে ছবির চারিদিকে যে গ্যাপটা আছে এটা এখান থেকে নিয়ে নেবে। এখানে একটা প্যাডিং আমি দিয়ে দিই, গ্লোবাল প্যাডিং চারিদিক দিয়ে। সেটা ধরলাম যে আমি 15 পিক্সেল বা 20 পিক্সেল ধরলাম। তাহলে আমার কত বাদ হবে? 40 পিক্সেল। 40 পিক্সেল নিলে কি হবে? 398, 20 বাদ গেলে, তো সেক্ষেত্রে আমাদের গ্যাপটা এখানে চলে আসবে। এই যে ছবিটা এখনো রিসাইজ হয় নাই, কারণ ছবিটা আমাদের উইথটা ডিফাইন করে দিতে হবে কত পিক্সেল আমাদের উইথ। তো এখানে আমি সেন্টার বডি ইমেজ নামে একটা ক্লাস নিয়ে নিই, আর একটা কাজ করতে পারি যে উইথ 100% বা উইথ 80% একটা ক্লাস নিয়ে নিই। তো সেক্ষেত্রে ওইটাকে কল করে দিলেই আমার এখানে চলে আসবে যে উইথ 80 বা 100% দিলেই হচ্ছে।
আমি চারিদিকে প্যাডিং দিছি তো প্যাডিংটা বাদ চলে যাবে এমনিতে। 2 with 100 দিলে 100%। এখানে ক্লাসটা কল করে দিলে ওই ছবিটা সেন্টারে চলে আসবে। আচ্ছা, তো নেক্সট আমাদের কিছুই নাই, এটা একটা টেক্সট। তো এটা অ্যাড করবেন। তো এখানে আমরা একটা ডেমো টেক্সট অ্যাড করে দিচ্ছি, আর টেক্সটটা এখানে চলে আসছে অলরেডি। আর এখানে আপনার অলরেডি এই টেক্সটের যে ফন্ট আছে এই ফন্টটা এখানে অ্যাপ্লিকেবল করে দিতে হবে। তো ফন্টটা আমরা তো জানি না কি ফন্ট এখানে ইউজ করা হচ্ছে। আমরা চাইলে এখানে টোটালি আমরা একটা ফন্ট নিয়ে নিতে পারি। অলরেডি বোধহয় ফন্ট নিয়ে আমরা দেখছি আগের দিন, ফন্ট ফ্যামিলি নিয়ে। এখানে ফন্ট এই যে ফন্ট নিয়ে কাজ করা পড়ছে। তো আমরা যে কোনো ফন্ট যদি ওখান থেকে নিয়ে আসি, ফন্ট সিএসএস এখানে দেখেন অলরেডি অ্যাপ্লাই হয়েছে। এই ফন্টটাকে যদি আমি এখানে ইউজ করতে চাই, ঠিক আছে, আমি ফন্টটাকে এখানে ইউজ করতে যাচ্ছি। তো এটা জাস্ট এই জাস্ট চলে আসছে। এখন আমি এটা একটা গেস করে ফন্ট দিতেছি। আমি তো এই ফন্টটা কোন ফন্ট এটা তো জানি না, সো এক্স্যাক্টলি আমি এটা দিতে পারতেছি না। তো এটা আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে, যখন কাজ করবেন তখন ফন্টটা দিয়ে দেওয়া হবে কি ফন্ট ইউজ করবেন। আচ্ছা, তো এরপরে হলো একটা ছোট ডেট আছে, জানুয়ারি 2013। তারপর একটা ছোট নাম আছে, এটাও করে ফেলি। তো এটা একটা আপনারা ট্যাগের ভিতরে নিয়ে নিতে পারেন। ডিফ ট্যাগের ভিতরে নিলে ডিসপ্লে ব্লক আকারে থাকবে। ধরলাম যে জানুয়ারি 20। বাই দিয়ে মনে করেন যে এখন আপনি আপনার নাম দিলেন এখানে, ঠিক আছে, কোন নামে আপনি এখানে দিবেন সেটা দিয়ে দিতে পারেন। তো স্প্যানের ভিতরে নেওয়ার কারণটা হলো আমি চাচ্ছি যে এখানে আর কোনো ইফেক্ট না ফেলতে, অলরেডি ডিপের ভিতর নিয়ে নিছি। তো এখানে আপনি দিলেন যে মিস্টার জন, এই নামে দিলেন। তো এই নামটারে আপনি যেটা হলো যে একটা ক্লাসের ভেতর ঢোকাইতে যাচ্ছেন। তো এর ভিতর তো আমি পি ট্যাগ বা ডিফ ট্যাগ নিতে পারবো না, কারণ নিলে এখানে ভেঙে যাবে। তো স্প্যান ট্যাগটা মনে হয় প্রথম দিনের ক্লাসে দেখছিলাম যে এই ট্যাগের কোনো ইফেক্ট নাই অ্যাকচুয়ালি। এটা একটা এই ট্যাগের কোনো বৈশিষ্ট্যই নেই, এর কি কোনো প্রপার্টি নেই, ঠিক আছে, যে কোনো জায়গায় ইউজ করা যায়। তো এখানে আমরা এটা ইউজ করতেছি একটাই কারণে, এখানে একটা ক্লাস নিব আমরা। সেই ক্লাসের ভিতরে যেটা বলবো সেটাই হইতে হবে। এখানে ক্লাসের ভিতরে আমি বলে দিচ্ছি যে এখানে একটা কালার নিতে পারি। সো আমি দিলাম যে কালার রেড কালার নিব। এখানে আমি রেড নামে একটা ক্লাস নিচ্ছি, এর ভিতরে কালার হ্যাশ কালার রেড, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার এখানে এই ক্লাসের নামটা আমরা রেড দিয়ে দিচ্ছি, এই যে স্প্যান ক্লাস রেড। তাহলে আমাদের এখানে যে টেক্সটটা আসবে এটার কালারটা ওই যে মিস্টার জন, এটাই যে রেড চলে এসেছে। এখন দেখতে এমন লাগতেছে, এটার কারণটা হলো যে ফন্ট ফ্যামিলি যেটা আমরা ইউজ করছি সেটা এই ধরনেরই, এরকম শার্প লেখা। আর এটার লেখার সাইজটা কিন্তু একটু ছোট হবে, এটা একটু বড়, এটা লেখার সাইজটা একটু ছোট হবে। তো সেটার জন্য আমরা একটা ফন্ট সাইজ
ক্লাস নিয়ে নিতে পারি। তো এটাও মনে করেন যে ফন্ট সাইজ 10 একটা ক্লাস নিয়ে নিলাম। তো ফন্ট সাইজ আমি 10 পিক্সেল এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি। তো এটা চলে যাবে হলো ডিভে। ডিভের ভিতরে এই ফন্ট সাইজটা চলে যাবে। এই যে চলে আসছে। আচ্ছা, এরপরে গিয়ে হলো আমাদের একটা টেক্সট আছে। তো এটা তো সিম্পল একটা টেক্সট। এইটার কালার আছে, এগুলা কালার টালার আপনারা চাইলে যেভাবে চান দিয়ে নিতে পারেন। এখানে এই কালারটা কিছুটা এই যে এই কালারের মতনই, একটু হালকা শেডের কালার। তো এই ডেসক্রিপশনটা এখানে আমরা নিয়ে আসি। তো এটা পি ট্যাগের ভিতর দিতে পারি, কারণ কি এখানে দেখেন বিশাল একটা প্যাডিং আছে। দেখেন এখানে উপরে নিচে দিয়ে বিশাল একটা প্যাডিং আছে, তো এটা আমরা পি ট্যাগের ভিতরে দিয়ে দিতে পারি। তো এই যে চলে আসছে, উপরে একটা গ্যাপ তৈরি করে নিয়ে লেখাটা চলে আসছে। তো আমাদের লেখাগুলো দেখতে এমন, কারণ আমরা যে ফন্ট ইউজ করছি ফন্টটা একটু শার্প ফন্ট, আর এটার যে ফন্টটা এটা একটু বোল্ড ফন্ট। ঠিক আছে, তো এই গুগল ফন্ট লাইব্রেরি খুঁজলে এরকম ফন্ট কাছাকাছি যদি পান ওটা ইউজ করলে এরকমই দেখাবে। তো আপনি ইউজ তো করতে পারেন, তারা সেটা করে নিয়ে নিলে। আচ্ছা, তো লাস্টে গিয়ে আমাদের এখানে রিড মোর একটা বাটন আছে, রিড মোর আর একটা কমেন্টস এর একটা বাটন আছে, দুইটা পার্ট। তো এখানে এটা ছোট্ট একটা ডিভ নিয়ে এর ভেতরে এই পার্ট দুটো করে নিতে হবে। স্যার, জি, ওদের এই যে জানুয়ারি 2013 এই যে যেটা লেখাটা অনেক হালকা, এটা করবো কিভাবে? জানুয়ারি এটা হলো আপনার কালার। কালার এখানে হলো এই যে ওইটা ফন্ট। হ্যাঁ কালার, এখানে আমরা এই যে কালারটা তো অলরেডি ইউজ করছি। এখন মনে করেন যে আপনি এটা গ্রে একটা ক্লাস দেন, সাপোজ আপনি এটা রেড না এরকম গ্রে, তো এর ভিতরে নিলেন কালার হ্যাশ সিসিসি। তো এই যে এটাকে কল করে দিলাম এখানে। তো এই যে দেখেন হালকা হয়ে গেছে না? তো এটা বেশি হালকা হয়ে গেছে, আর একটু ডিপ হলে ভালো হয়। এখন যে কালার কোড আপনি এখানে ইউজ করবেন এটা তো বুঝতেছেন যে বের করতে হবে আর কি। যা দিবেন তাই হবে, এটা মুখস্থ রাখার কিছু নাই। দেখতে হবে, একটু গাঢ় কালার খুঁজে বের করে এখানে দিয়ে দিবেন, শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপর হলো আমাদের এখানে আসতেছে দুইটা বক্স। ঠিক আছে, একটা বক্স হলো কমেন্টের, একটা রিড মোর। তো এই বক্সটা দেখেন অলরেডি কিন্তু অনেক জায়গায় ইউজ হবে, এই যে এটার নিচেও আসতেছে, আবার নিচে এখানেও আসতেছে। ঠিক আছে, এটা কিন্তু একবার বানায় ফেললে আমরা বারবার সেটা ইউজ করতে পারবো। আচ্ছা, তো রিড মোর একটা বক্স আমরা তৈরি করে ফেলি।
এখানে আমাদের জাস্ট একটা বর্ডার আছে আর কিছুই নাই। আচ্ছা, বানান ভুল করছি উইথের। আচ্ছা, তো হাইট উইথ বর্ডার, আর একটা হলো আমাদের ফ্লোট অবস্থানটা কোথায়। তো আমি দিলাম ফ্লোট লেফট। তো এই রিড মোর বাটনটা এখানে যদি কল করি তাহলে এই নিচে চলে আসবে আর কি, রিড মোর। চলে আসছে। তো এটা অনেক বড় একটা বক্স হয়ে গেছে, এখানে হাইটটা কমাই দিতে হবে 30 পিক্সেল দিয়ে। এখানে আমাদের দুইটা পার্ট আছে, একটা হলো রিড মোর আর একটা হলো কমেন্ট, ঠিক আছে। তো আমরা এখানে আসলে এটাকে রিড মোর না দিয়ে আম, এটা অন্য কোনো নামে দিই। তো রিড অ্যাডিশনাল নামে আমি একটা ক্লাস তৈরি করলাম। এর ভিতরে আমাদের দুইটা পার্টস আছে, একটা হলো রিড মোর, আরেকটা হলো আমাদের কমেন্টস। দুইটা সেকশন যাবে, ঠিক আছে। এই কমেন্টস এর ভেতর হলো এই যে কমেন্টস এর আইকনটা যাবে, আর রিড মোর এর ভেতর হলো আমাদের রিড মোর এর যে লেখাটা আছে সেটা চলে যাবে। তো রিড মোর এর জন্য আমাদের আগে তো একটা সেকশন তৈরি করতে হবে, যেমন এই সেকশনটা একটা রিড মোর এর সেকশন। তো সেক্ষেত্রে আমাদের ওটার ভেতরেই আমাদের একটা সেকশন যাচ্ছে রিড মোর, এবং সেখানে আমাদের ধরতে পারি যে 70-30 বা 60-40, বামে 60 ডানে 40 বা 30% নিয়ে আমাদের এই কাজটা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার এখানে রিড মোরে আপনি কতটুক দিবেন আসলে উইথ, এটা একটা বিষয়। যেহেতু উইথ আছে 150 পিক্সেল, তো ওখান থেকে আপনি এখানে দিয়ে দিলেন যে 110 পিক্সেল। আর একটা হলো কমেন্টস। কমেন্টসে মনে করেন 40 পিক্সেল দিয়ে দিলেন। এখানে একটা ঝামেলা হবে এই যে বর্ডারের কারণে। আমরা একটা কাজ করতে পারি, এখানে শুধু বর্ডার রাইট দিয়ে দিতে পারি, যেহেতু উপরটা বর্ডার আছে। তো এটা শুধু বর্ডার রাইট থাকবে, আর নিচেরটায় কোনো বর্ডার দরকারই নেই, কারণ এর বর্ডার লেফট পেয়ে যাবে এর বর্ডার রাইটের থেকে। আর এটার বর্ডার টপ, বটম, রাইট, উপরেরটা থেকে পেয়ে যাবে। এই অ্যাডিশনাল যেহেতু বর্ডার চারিদিকে আছে, এখান থেকে এটার বর্ডারটা পেয়ে যাবে। তো এখানে আর কিছু করার দরকার নাই। কমেন্টস, রিড মোর। তো দেখেন অলরেডি চলে আসছে কমেন্টস আর রিড মোর সেকশনটা। তো এই কমেন্টস এর ভেতর হলো আমরা এই কমেন্টস এর আইকনটা এনে বসাই দিলেই হবে। আর রিড মোর এর ভিতর হলো টেক্সটটা নিয়ে আসতে হবে, যে টেক্সটটা রিড মোর এর জন্য আছে সেটা। আচ্ছা,
তো রিড মোর এখানে আমরা সেটা লিখে ফেলি। তো লেখাটা আমাদের সেন্টার লাইন করতে হবে এবং লাইন হাইট ঠিক করতে হবে। এটা তো আপনারা বুঝতেছেন, রিড মোর লেখাটা। তো ওই যে টেক্সট লাইন সেন্টার আর হলো লাইন হাইট আমাদের 30 পিক্সেল। ঠিক আছে, এই যে সেন্টারে চলে আসছে। বাকিটা আপনারা একটু করে নিয়ে নেই, যেমন এই যে লেখাটা হালকা কালার কিভাবে করতে হয় এটা আপনারা জানেন। তারপরে এখানে এই তো ফন্টটা কিভাবে ছোট করবেন, লেখার কালারটা কিভাবে এরকম করবেন, এই কালার তো অনেকবার দেখছি আমরা, এটা করে নিন। আর এই আইকনটাও আপনারা বসায় নিন, ঠিক আছে, আইএমজি এসআরসি দিয়ে এর ভিতরে আইকনটা আপনারা বসায় নিন আর কি, কমেন্টস এর ভিতরে এখানে চলে আসবে। ঠিক আছে, একে আমি করে দিব। আচ্ছা, এটা করেই দিচ্ছি এখানে। এই হলো আইকনটা, এটা আপনি ক্রপ করে নিয়ে জাস্ট মেসেজ আইকন হিসেবে সেভ করে দিলেন এটার নাম মেসেজ আইকন ডট পিএনজি। তো আইএমজি এসআরসি আচ্ছা, ভেঙে নিচে চলে গেছে হয়তো বা এখানে আমাদের সাইজিং এর কোনো সমস্যা আছে। এখানে আমরা চাইলে ক্লাস অ্যাড করে দিতে পারি। এই ক্লাসটা অলরেডি আমরা বানায় রাখছি উপরে উইথ 100%। এক জায়গায় আমরা সেটা অ্যাপ্লাই করছি, ওই যেটা উইথ 100। আচ্ছা, তারপরেও নেয় নাই, একটু দেখি কেন। ইমেজটা ভেঙে নিচে চলে যাচ্ছে। আচ্ছা, এটা হইতে পারে ওই যে হাইট উইথে কোনো সমস্যা আছে। এটা হাইটের সমস্যা হয়েছে অ্যাকচুয়ালি, বোঝা যাচ্ছে। এটার এটার হাইট আর ইমেজ যেটা নিছি এটার হাইটটা বেশি। ঠিক আছে, তো আমাদের হাইট উইথটা আসলে এই যে এখানে যে কমেন্ট সেকশনে যে হাইট উইথ আছে সেটার সাথে ম্যাচ করে করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে? এখানে আছে 30-40, আসলে হাইটের উপরে গেলে আমাদের হবে না। তো আমাদের সেক্ষেত্রে এখানেও সেটাই দিতে হবে যেটা মেসেজ আইকনেও আমরা সেই হাইট উইথটাই দিয়ে দেবো। এর বেশি কম হইলে কাজ করবে না। আচ্ছা, এটা হয়তো বাইরে চলে যাচ্ছে, এটার কারণটা একটু দেখি কেন যাচ্ছে। কোথাও মনে হয় কোনো ভুল করছি, তো চেক করতে হবে।
আমরা ইনস্পেক্ট করলে এখানে কোড কি করছি অ্যাকচুয়ালি এটা বের হয়ে যাবে। যেমন এটার জন্য রিড মোয়ের জন্য যে কোডটা করা হয়েছে সেটা ঠিক আছে। এরপর কমেন্ট সেকশনের ভেতরে কোডটা আসলে পাচ্ছে না। এখানে এই পার্টটা যদি আমরা বাদ দিই, এই পার্টটা পাচ্ছে কিন্তু ডানের পার্টটা পাচ্ছে না। এটার কারণটা কি একটু দেখতে হবে। এই যে কমেন্টস ধরলে নিচে নেমে যাচ্ছে কমেন্টস পার্টটা, দেখেন কমেন্টস বক্সটাই আসলে নেমে গেছে। তো এখানে আসলে আমাদেরই ভুল হইছে। এখানে দেখেন কমেন্টস বক্সটা কিন্তু আসলে নিচে, আমরা যেটা ইমেজ নিছিলাম ওটা ঠিক আছে, এইখানে কোনো বক্স নেই, বক্সটা ভেঙে নিচে নেমে গেছে। এখন কেন বুঝতেছি না, এটার কারণ হলো এটা সাদা রঙের হওয়াতে কালারে আমাদের ম্যাচ করতেছে না, এই জন্যই আমরা বুঝতে পারিনি। সবই সাদা ছিল, ব্যাকগ্রাউন্ড কালার ডিফারেন্ট ছিল না। সেই কমেন্টস বক্সটাতেই সমস্যা। এটার একটা কারণ হইতে পারে বর্ডার, তাই আসলে কারণ হবে। কারণ আমরা বর্ডার রাইট যখন 1 পিক্সেল নিছি আর টোটাল বর্ডার যখন আমরা নিছি, উইথ যখন নিছি 150, তখন কিন্তু আমাদের 1 পিক্সেল বর্ডারের জন্য হয়ে যাবে 149। তো 149 টাকে আমরা ভাগ করতে হবে। এখানে 149-এর ভিতরে 110 এখানে যদি পায় তাহলে এখানে পাবে 29। অ্যাকচুয়ালি 40 না, 39 আসবে, এক কমে যাবে আসলে। আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চেক করে দেখি যে এটা উপরে উঠছে কিনা। দেখছেন, এখন এখন কিন্তু ঠিক আছে, উপরে উঠে গেছে। তাহলে ভুল কই করছেন, কিভাবে বের করলাম এটা দেখলেন। আচ্ছা, এখন আর ব্যাকগ্রাউন্ড কালার না দিলেও চলবে, কারণ সমাধান হয়ে গেছে। এখন এর ভিতরে যে ছবিটা ঢুকবে সেটারও হাইট এটার মতোই থাকবে আর উইথ এটার মতোই থাকবে। আচ্ছা, এখানে ছবিটা যেটা ছিল ওটা বোধহয় আমরা কমেন্ট করে দিছি, বাদ দিয়ে দিছিলাম, তো এই যে এখন চলে আসবে ছবি। ঠিক আছে, স্যার এরপর আমরা যদি এই কমেন্টের আইকনটা যদি W3 স্কুল থেকে যদি আমরা কোডটা নিয়ে এসে বসাই দেই। W3 স্কুল তো আর কমেন্টের আইকনের কোড দেয় না, ওটা আপনার ওই যে ফন্ট অপশন থেকে আনতে হবে। ও আচ্ছা স্যার, তাহলে স্যার আমি যদি সার্চ অপশনের কোড কি W3 স্কুলে পাওয়া যাবে, যে সার্চের যেই মানে একটা আইকন আছে ওইটা? W3 স্কুল তো কোনো লাইব্রেরি না। W3 স্যার ওই স্কুলে তো দিনকার দেখাইলেন যে ওটা এটা। ফন্ট অসাম। ও ফন্ট সরি, হ্যাঁ অসামের ওই ওই টিউটোরিয়াল হলো W3 স্কুল থেকে পাইছেন। ও আচ্ছা, ফন্ট অসামের, ফ্রন্ট অসাম, তাহলে ফ্রন্ট অসাম থেকে আনলে হবে এই হ্যাঁ ওই এটা? আমি এটা আনছি একবারে হুবহু বানানোর জন্য এটা করছি, ও আচ্ছা আচ্ছা। মানে একবারে সেম টু সেম কিছুটা রাখার জন্য। আপনারা চাইলে অন্যটা এনে দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই পার্টগুলোর কাজও শেষ করতে হবে আজকে। আচ্ছা, এখানে আমাদের ছবি আছে, টেক্সট আছে এবং রিড মোড আছে, দুইটা সেকশন আছে টপে আর বটমে। তো এই দুইটা পার্টে ভাগ করে ফেলি, টপ আর বটম। এখানে আচ্ছা, তো এখানে আমাদের সেন্টারের ভিতর রাইটের ভিতর দুইটা পার্ট আসবে, এই দুইটা পার্ট বোধহয় এখনো করা হয় নাই। একটা হলো সেন্টার রাইট, মিডল রাইট, টপ সেকশন। আরেকটা হলো বটম। এই দুইটা ক্লাস আমাদের এখন তৈরি নিতে হবে। এটা হলো যে রাইটের, মিডল রাইটের ভিতর ঢুকবে। তো মিডল রাইটটা বের করি আগে।
এটার ভিতরে আরো 2টা ক্লাস ঢুকবে। তো এখান থেকে আমরা যেটা করব যে আমাদের উইডথটা নিয়ে নিব যে আসলে কত পিক্সেল উইডথ এখানে যাবে। হুম। তো এখানে দেখেন একটা সেন্টার প্যাডিং কিন্তু চলে আসছে। এখানেও আমাদের 15 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিতে পারি। তো 15 পিক্সেল প্যাডিং গেলে 30 পিক্সেল আমাদের বাদ চলে যাবে। তাহলে উইডথ হয়ে যাবে 308 আর প্যাডিং আসবে হলো 15 পিক্সেল। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার সাদা, সমস্যা নেই। আচ্ছা প্যাডিংটা হবে হলো এখানে না, প্যাডিংটা হবে এখানে এবং এখানেও আসবে 308, 30 পিক্সেল চলে যাবে। আর আমাদের উইথ হবে হলো 208 এবং এখানে দুটারই আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, পরে আবার ভেঙে গেলে বোঝা যায় না। একটা হলো টপ আর একটা হলো বটম। আচ্ছা চলে আসছে, উপরে একটা পার্ট, নিচে আর একটা পার্ট, দুইটার কালার একই রকম হয়ে যাওয়াতে মনে হয় সমস্যা। 666 এটা F00 দিদি। আচ্ছা আমাদের হাইটটা অনেক বেশি হয়ে গেছে, হাইট হবে হলো এখানে অ্যারাউন্ড 300 পিক্সেল আর উপরেরটাও হবে 300 পিক্সেল। দেখেন এখানে দুইটা সেকশন চলে আসছে অলরেডি। এখানে জাস্ট এখন ইমেজ আর টেক্সটটা এনে বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের যে ইমেজটা আছে এটা হলো সেই ইমেজ। স্যার মাঝেরটা আমাদের করতে দেন আর পরেরটা আপনি করে দিন। যেটা আপনারা করবেন করেন, তাহলে তো ভালো। আচ্ছা পরেরটা, হ্যাঁ পরেরটা একটু কঠিন। এটা করে দিলে আমার মনে হয় মাঝেরটা আপনাদের করার দরকার, আপনারা করতে পারবেন। হুম। মাঝেরটা কি আপনাদের তো আস্তে আস্তে মানে পুরোটাই করতে হবে, আমি তো সব করে দিতে পারবো না ক্লাসের ভিতরে, অনেক সময় লেগে যাবে। তো এখানে ম্যাক্সিমাম যে পার্টটা, এই পোর্টটা পুরোটা করে ফেলতে পারলে আমাদের দেখা যাবে যে আসলে 80% 90% কাজই ডান হয়ে যাবে। এরপরে স্পেসিফিক যেসব জায়গায় একটু কঠিন হবে সেগুলো আমি করে দিব। আচ্ছা এই মাঝের পার্টটা তাহলে আপনারা একটু ট্রাই করে দেখেন, এটা মনে হয় আপনাদের পারা উচিত। আমি তো সবই করে দিলাম, খালি ইমেজ আর টেক্সটটা আনবেন, আর এটাও অলরেডি করা আছে, খালি এই ক্লাসটা কল করলে চলে আসবে। রিড মোর আর এটা। আচ্ছা আমরা ডান দিকের এটা করি। তো সার্চের নিচে আমাদের এই সেকশনটা আছে, এখানে এটাও আগে সবার আগে আমাদের দুইটা পার্টে ভাগ করতে হবে, টপ আর বটম। আচ্ছা অলরেডি করা আছে, সার্চ বার, নিউজ আর হলো অ্যাডিশনাল সেকশন চলে আসছে, করা আছে। আচ্ছা সো এখানে সেন্টার রাইট নিউজ যে পার্টটা আছে এখানে, সেটার জন্য দেখেন এখানে নিউজটা খুবই, এটাও অ্যাকচুয়ালি ইউএলএলআই দিয়ে করা যায় চাইলে, এই যে এখানে যেভাবে করা হয়েছে একবারে ওইভাবেও করা যায়, অথবা আপনি এখানে একটা ডিপ নিয়েও করতে পারেন। ইউএলএলআই সুবিধা হলো যে ওই ডিপ নিলে বারবার ডিপ নিতে হবে, প্রত্যেকটার জন্য ক্লাস ক্লাস সবকিছু কল করতে হবে। ইউএলএলআই একটা করে দিলে ওইখানে ওটার আন্ডারে সব চলে আসবে। ঠিক আছে, তো এখানে আপনার প্রথমত উপরে আসবে হলো ইমেজ, আমাদের তিনটা, এখানে দুইটা পার্ট আছে, বামে হলো ছবি আসবে আর ডানে হলো একটা ছোট্ট টেক্সট, খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা সবার আগে আমাদের এই প্যানেলটাতে একটা প্যাডিং দিতে হবে, এই নিউজ পার্টটাতে। এখানে যদি আপনি 15 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দেন তাহলে উইথ হয়ে যাবে হলো
220। তো গেল। অলরেডি এই যে লেক্সটা চলে আসছে। আচ্ছা, উপরে তো সার্চ বার আছে, এটাও করে দিচ্ছি। আচ্ছা, আগে নিউজটা করতেছি যখন এটাই করি। আর এখানে ওই যে একই প্রসেসেই হবে। এখানে যেহেতু ইউএল, তো এখানে আমরা সেন্টার রাইট নিউজ মেনু নামে একটা ক্লাস নিয়ে নিই। এই মেনুর ভেতরে হলো আমাদের এই পার্টগুলো আসতেছে। মেনু বা সেকশন, অ্যাকচুয়ালি এটা মেনু না, এটা একটা সেকশন। তো এইটার আন্ডারে যে ইউএলএলআই আছে সেগুলারও আমাদের ওই যে একইভাবে প্যাডিং 0 মার্জিন 0 করতে হবে, যেটা অলরেডি আমরা করছি। এখানে যদি ইউএল আর একটা হলো এলআই, ঠিক আছে? তাহলে এখন এটা ফ্ল্যাট হয়ে যাবে, চলে আসছে। আচ্ছা, তারপর হলো আমাদের এখানে ওই যে লিস্ট স্টাইল নাম। তো সেটার জন্য আমাদের এই যে আছে অলরেডি ক্লাস, যে ইউএল এলআই। আচ্ছা, লিস্ট স্টাইল নাম হয়ে গেছে। এখন ওই যে আমাদের টেক্সট ডেকোরেশন নাম আর যে হাইট উইথ আছে সেগুলা অ্যাসাইন করে দিতে হবে। ইউএল এলআই এ, হাইটটা একটু বেশি করে দিই যেহেতু ছবি টবি আছে। 100 পিক্সেল করে দিয়ে দিলাম, সাথে বর্ডার বটম। তো এই যে হয়ে গেছে। ঠিক আছে? তো এখন হলো আমাদের এই বামে আসবে ছবিটা, আর ডানে আসবে হলো টেক্সটটা। করে দিলেই ডান। আচ্ছা, ছবিগুলো এখান থেকে ক্রপ করে নিয়ে নিই। স্যার বলছিলাম যে টেক্সট ডেকোরেশনের কাজটা স্যার ভুলে গেছি, এটা জানি কি স্যার? টেক্সট ডেকোরেশনটা হলো আপনার টেক্সটের যে স্টাইল আছে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলেও লেখার নিচে আন্ডারলাইন লেখা ও আসবে। আচ্ছা, মনে পড়ছে স্যার, বুঝতে পারছি। এখানে 1 2 3 4 চারটা ইমেজ আছে। ইমেজ গুলাকে এখানে লিঙ্ক করে দিতে পারেন চাইলে।
ঠিক আছে? তো এখানে আমাদের টেক্সট আর ইমেজ চলে আসছে। তো আমাদের এখন এমন হতে পারে টেক্সটটা আসলে ইমেজের এখান থেকে শুরু হবে। ঠিক আছে? এরকম নিচের থেকে না, টেক্সটটা ইমেজের পাশে থেকে শুরু হবে। আর একটা জিনিস হতে পারে যে আমাদের এখানে একটা গ্যাপ থাকবে, এটার ভেতরে একটা প্যাডিং টপ আর বটম থাকতে পারে বা মার্জিন থাকতে পারে, সেটা আমরা দিয়ে দিতে পারি যে মার্জিন টপ আর বটম। তো এটা হলো আপনার এখানে আমরা দিয়ে দিতে পারি মার্জিনটা, মার্জিন টপ আর বটম। তো আমি টপে দিলাম 10 আর রাইট 0, বটমে 10, লেফট 0। এই যে গ্যাপ কিন্তু অলরেডি একটা চলে আসছে। ঠিক আছে? তো আমরা চাইলে আর একটু বাড়াই দিতে পারি গ্যাপটা। ঠিক আছে? এটা একটু নিচে নেমে গেছে কারণ এটা হাইটে বাড়ি খাইছে, হাইটটা বাড়াই দিলে এটা সলভ হয়ে যাবে। এটা টোটাল হাইটটা বাড়াই দিলে এটা সলভ হয়ে যাবে। আর এই টেক্সটটা এখান থেকে শুরু হবে একেবারে। এটা টোটাল হাইটটা একটু বাড়াই দিতে হবে। হাইট আছে 400, এটা আমরা 500 করে দিই। ঠিক আছে? চলে আসছে। এখন লেখাটাকে এখান থেকে শুরু করতে হবে। তো এটা আমরা অলরেডি দেখছিলাম, এই যে আমাদের এখানে ফ্লোট লেফট করে দিতে হবে। ফ্লোট লেফট আমরা আলাদা একটা ক্লাস নিয়ে নিতে পারি, যে ফ্লোট লেফট। ওকে, তো এখানে আপনার টেক্সটটা একটু বাড়াই দেন। আচ্ছা, এখানে লাইন হাইটটা আমাদের উঠাই দিতে হবে। এখানে বোধহয় একটা কোনো লাইন হাইট আছে। ঠিক আছে? তো এখান থেকে লাইন হাইট যদি দেই তাহলে তো এত বড় গ্যাপ তো আমাদের হবে না, এখানে কোনো লাইন হাইট থাকবেই না অ্যাকচুয়ালি। তো এই যে 950 পিক্সেল, এটা যদি উঠাই দেন, তো এই যে একেবারে লেফট কোণা থেকে লেখা শুরু হয়েছে এবং সেটা প্রত্যেকটা ছবির পাশেই আছে। এখন এখানে যদি একটা গ্যাপ তৈরি করতে চান তাহলে এই যে ইমেজের ডানে একটা মার্জিন বা এই টেক্সটের বামে একটা মার্জিন দিয়ে দিতে পারেন আর কি। সেটাও আপনার তখন টেক্সটটাকে একটা
ট্যাগের ভিতর নিতে হবে, অথবা ইমেজটা যেটা আছে দেখি কোনটা ট্যাগের ভিতরে আছে অলরেডি সেটা একটু দেখতে হবে। যেখানে যেহেতু ফ্লোট লেফট একটা ক্লাস নেওয়া হয়েছে, তো এখানে আমরা মার্জিন লেফট মার্জিন রাইট একটা ক্লাস নিয়ে নিই। তো মার্জিন রাইট 10, পিক্সেল দিলাম। তো এই ক্লাসটাকে আমরা এখানে কল করে দেবো। ঠিক আছে, ওকে। তো এই যে হয়ে গেল, এখানে ছবির পাশে একটা গ্যাপ। এই যে এখন লেখার ফন্ট টন্ট আপনারা ঠিক করে নিন, টেক্সট টেক্সট যা আছে। নেক্সট দিন তাহলে আমরা এখানে মোটামুটি কিন্তু ওই একই জিনিসই, এখানে কিছু কিছু জিনিস এই পার্টটা যেহেতু হয়ে গেছে এই পার্টটার মতো করে সেম টু সেম এই পার্ট। এখানে যে রেটিংটা আছে রেটিংটা আমরা দেখবো, লেটেস্ট আছে লেটেস্টের নিচে একটা আইকন আছে এটা দেখবো। ঠিক আছে, এইটা আমি আর করে দিব না, এই পার্টটা পুরোটাই এই পার্ট, এই যে এই পার্টটার মতনই এটা আপনারা করবেন। এটা এটার নিচেও আপনারা এটাও আপনারা করবেন একই, এইটা করতে পারলে এটাও একই। এবং এইটা যেহেতু করে দিছি, এই উপরেরটা ওটা সেম টু সেম নিচে একেবারে সেম, খালি রেটিং আর এই লেটেস্টটা এগুলো আমি করে দিব, যেগুলো আমি করে দিই। অ্যাডভার্টাইজ সেকশন এটাও আপনারা করতে পারবেন, এটা করতে পারলে এটাও পারবেন। ঠিক আছে, দেখেন একই, এই যে এটা যদি পারেন তো এই নিচেরটাও একই। ঠিক আছে, মানে আমরা জাস্ট একটা পার্ট করতে পারলে, যদি না পারেন তাহলে নেক্সট দিন আমরা এই পার্টটা করে দিব। নিচে দেখেন একেবারে সেম, কপি পেস্ট একেবারেই সেম, এই পার্টটাও আপনারা পারা উচিত। ভিডিও ট্যাগ আমরা দেখি নাই, এই যে ভিডিও ট্যাগটা আমরা নেক্সট দিন এখানে দেখবো। তারপর সাইন আপ বাটন কিভাবে তৈরি করা যায়, এই নিচের সেকশনটা এগুলা কিভাবে তৈরি করা যায় এগুলা দেখবো। স্লাইডার দেখতে পারবো না, স্লাইডারটা আমরা জাভা স্ক্রিপ্টে গিয়ে তখন গিয়ে দেখবো। যে এখানে একটা স্লাইডার আছে, করে রাখবো, জাভা স্ক্রিপ্টে গেলে স্লাইডার টাইডার এগুলা দেখা হয়ে যাবে। তাহলে আপনারা এটা স্যার করেন। আমার ঠিক আছে, একটা হ্যাঁ কথা ছিল। বলেন বলেন। হুম। কথা হচ্ছে কি স্যার, আমরা তো মোটামুটি মানে HTML CSS মোটামুটি শিখাচ্ছি না, কিন্তু আমি বলতেছি কি স্যার যে HTML CSS মোটামুটি শেখার পরে কি মানে কোনো মার্কেট প্লেসে কি আর্ন করার জন্য অ্যাপ্লাই করা যাবে কি? আপনার ওইটা জানতে হবে, ফ্রেমওয়ার্ক জানতে হবে, বুটস্ট্র্যাপ জানলে আপনার ডিজাইনিং মোবাইল রেসপন্সিভ এর কাজ জানতে হবে। মোবাইল রেসপন্সিভ বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারলে তাহলে ডিজাইনিং এর কাজগুলো ধরতে পারবে না। ডিজাইনিং এ কিন্তু শুধু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট না, এখানে কিন্তু মেইন পার্টটা শুরু হয় জাভাস্ক্রিপ্টে গিয়ে, যেখানে ইন্টারেক্টিভ ডিজাইন, মনে করেন রিয়েক্ট জেএস দিয়েও ডিজাইন হয়, জি অ্যাঙ্গুলার স্যার। দিয়েও হয়। হ্যাঁ, জি তারপর আপনার মোবাইল রেসপন্সিভ এর হাই এন্ড এর কাজ আছে। এই খালি ডিজাইন কিন্তু ছোট একটা বিষয় না, মনে করেন ডিজাইনিং এ কাজ শিখতে চাইলেও 5-7 বছর খালি কাজ করবেন শিখবেন এমনও মানে রিসোর্স আছে। ঠিক আছে, তো আপনারা শুরু করতে পারেন ছোট ছোট কাজ দিয়ে, কিন্তু আপনার এই মানে ডেভেলপমেন্টটা আমি চালা বলতেছি কি যেতে স্যার হবে। যে দেখা যায় না এরকম যে $1 বা $2 মানে খুব কম ছোট ছোট যে কাজ, হ্যাঁ হ্যাঁ কাজগুলো আছে যে শুধু। জি জি স্যার, এগুলা কি আমরা করতে পারবো? হ্যাঁ, ছোট কাজ তো পারবেন, ছোট কাজে সমস্যা হবে না, কিন্তু মানে আস্তে আস্তে যখন আপনার মানে আমি গাইডলাইন দিয়ে দিব, কোর্স যখন আরেকটু জি ম্যাচিউর জি হবে স্যার, তখন আমি, ওইটাই চাচ্ছি হ্যাঁ আর কি, আপনার একটু হ্যাঁ গাইডলাইন চাচ্ছি আমরা। তখন আমি গাইডলাইন জি দিয়ে দেবো স্যার, এখনো যদি মানে আরেকটু শেখানোর পরে একটু গাইডলাইন দিয়ে দেন। হুম হুম জি হুম জি একবারে লারাবে জি আমরা স্যার। পিএইচপি শিখি, পিএইচপি যেহেতু আছে এই গাইডলাইন লাস্টের জি ক্লাস স্যার। পুরোটাই গাইডলাইনের উপর থাকবে, এবং ওখানে মানে পুরো মানে নেক্সট 2-3 বছর কি করবেন, কিভাবে কি কি শিখবেন, আর কি কি শিখা যায়, জি জি জি। কোনটার কতগুলা সেক্টর আছে, লাইন আছে, কিভাবে কাজ করবেন, আমি মোটামুটি লাস্টের দিকে গিয়ে প্রজেক্টটা করার পরে তারপর গিয়ে আলোচনা করলে তখন আরো বুঝতে সুবিধা হবে। মানে এগুলো যখন আর ডাইনামিক হবে, স্যার ডাটাবেজ ম্যানেজমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে যখন ডাটাগুলো ডাইনামিক আসবে, সার্ভার বেস পিএইচপি কোর্স করতে পারবেন, সার্ভার কনফিগার করতে পারবেন, তখন গিয়ে মনে করেন যে আরো
বুঝতে সুবিধা হবে যে আসলে আপনি কি ডেভেলপমেন্ট লাইনে থাকবেন নাকি ডিজাইনিং লাইনে যাবেন। ঠিক আছে? কারণ আমরা এখানে ডিজাইন ডেভেলপমেন্ট দুইটাই শিখতেছি কিন্তু, এবং দুইটা কিন্তু অনেক ভাস্ট, অনেক বড়। ঠিক আছে? স্যার অনেকে অনেকে স্যার দুটোই শিখে একসাথে। হ্যাঁ, আমি যেমন ফুল স্ট্যাক কাজ করি, আমি ডিজাইন ডেভেলপমেন্ট দুইটাই করি। তো এখানে অনেকে আছে ডেভেলপমেন্ট করে, ডিজাইনিং এ সে কাজ করে না। স্যার আমাদের কোর্সে কি শুধু ডেভেলপমেন্ট নাকি ডিজাইন দুইটাই আছে? এই যে এটা শিখতেছেন না ডিজাইন, ডিজাইন তো শুরুই হয়নি এখন। এই যে ডিজাইন আরো একটা পরে, এরপরে জাভা স্ক্রিপ্টে গিয়ে আরো অনেক কাজ আছে, যে কোয়েরি, বুটস্ট্র্যাপ, আরো 6টা 7টা ক্লাস তো আপনার পুরো ডিজাইনিং এর উপরে যাবে। 6টা আরো বেশি, 4টা তো যাবে না জাভা স্যার, এই স্ক্রিপ্ট। যে আমাদের ইশিখনের মধ্যে আরেকটা কোর্স আছে যে ওয়েব ডিজাইনিং, শুদ্ধ ডিজাইনিং, ওইটা কি এই এর মধ্যেই পড়ে নাকি আলাদা করে করতে হবে আবার? ওখানে আলাদা না, ওটা ওটা অনেক আরেকটু বেশি, ওটার আউটলাইনটা একটু বড়। এটার আউটলাইনে এটা আউটলাইনটা একটু ছোট, ওটার আউটলাইনটা আরেকটু বড়। হুম, তো শুধু মানে ডিজাইন, অ্যাডভান্স হইতে হইলে ওইটাও শিখতে হবে। ওটাতে আরেকটু রিসোর্স বেশি আছে। আগে যেটা করতেছেন এটাই করেন, সমস্যা নেই। এটা আচ্ছা এটা আচ্ছা আচ্ছা। শিখতে পারলেও বাকি যা আছে চাইলে আপনারা রিসার্চ করে শিখে নিতে পারেন, বা হেল্প লাগলে সেক্ষেত্রে হেল্প করা যাবে। ঠিক আছে? আগে শিখেন, তারপরে এটাই শেষ করেন। এটাও অনেক বড় একটা কোর্স, হ্যাঁ, ডেভেলপমেন্ট সহ তো মোটামুটি বড় কোর্স এটাও। এটা শেষ করেন, যেহেতু ধরছেন, এটা শেষ করার পর দেন ডিসিশন নিয়েন যে আপনি কি ডিজাইনে আরো শিখবেন নাকি ডেভেলপমেন্টের দিকে ফোকাস হবেন নাকি দুইটাই শিখবেন। হুম, তখন আপনারা ডিসিশন নিতে আসসালামু সুবিধা হবে। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন। স্যার আপনি যে একটু আগে বলছিলেন যে এই যে আপনি যেমন একটা পেজ দেখে ডিজাইন করতেছেন, তাই না? জি। আমাদেরকে যখন বায়ার কাজ দিবে তখন কি এরকম কোন পেজ দিবে সেটা দেখে আমরা ডেভেলপ করব বা একটা ওয়েবসাইট তৈরি করব? না, তখন আপনারা ওই পিএইচডি দিয়ে দেবে, ফটোশপ ডিজাইন। ফটোশপের ও, ডিজাইনটা আপনার অনেকটা এই সেম, মানে এটাই আর কি। তখন ফটোশপ ফরম্যাটে থাকবে। আমার ফটোশপটা নামানো নাই, এই জন্য ইংলিশতে করতেছি। ফটোশপে জাস্ট এটা পিএইচডি ফরম্যাট। পিএইচডি ফরম্যাট জানেন কিনা আমি জানি পিএইচডি না। টেস্ট। হ্যাঁ, পিএইচডি টু এইচটিএমএল একই জিনিসই। তখন আরো সুবিধা হয় কি, পিএইচডি তে আপনি যদি এখানে জি মাউস জি নিয়ে স্যার। যান, তখন এটার ফন্ট সাইজটা কত, হাইট উইডথ কত সব দিয়ে দেয়। এটারও কঠিন, ওটারও সহজ। হ্যাঁ, এটা তো আমাদের এখানে ধরে নিতে হচ্ছে, ধরলাম এটা 200 পিক্সেল, তখন এখানে মাউস নিয়ে গেলে এটা বলে দিবে যে এটা এটা যে 200 পিক্সেল, এটা লেখার ফন্ট সাইজ মাউস নিয়ে গেলে বলে দিবে এটা 12 পিক্সেল। তখন কাজ করতে আরো সুবিধা হবে। এটাই, আর পার্থক্য কিছুই নেই। এবং ওখানে আরো জিনিস দিয়ে দিবে, এখানে কি ফন্ট ইউজ করবেন। আপনার মন মতো ফন্ট ইউজ করলে হবে না। ওখানে ওরা বলে দিবে যে আপনি গুগলের এই ফন্টটা ইউজ করেন, বা আপনার তখন কালার কোড গুলা দিয়ে দিবে। মনে করেন এই যে এটার কালার কোড, এটা আপনি ইনস্পেক্ট করলেও হয় না অনেক সময়, ওর এক্সাক্ট পাওয়া যায় না। তখন ও যেটা করে হেক্সাডেসিমাল কালার কোড দিয়ে দেয় ক্লায়েন্ট, বুঝছেন, একেবারে কালার কোড ধরে দিয়ে দেয়। তখন আপনার একবারে তখন ফিডব্যাকটা আরো ভালো আসে। হুম, তো ওই রিসোর্স আপনারা যা দেওয়া সব দিয়ে দিবে, আইকন টাইকন যা লাগে। যদি আপনার এটা গ্রাফিক্স এর কাজ না করে, আর যদি বলে যে না এই আইকন আপনি বানান ইলাস্ট্রেটর দিয়ে, তখন তো হিসাব আলাদা। তখন তো আপনি গ্রাফিক্স এর কাজও করতেছেন। আদারওয়াইজ আপনার এই সব রিসোর্স দিয়ে দিবে, ছবি টবি এখানে যা আছে, এই ছবি, এই যে ছবি, সবই দিয়ে দিবে। এগুলো তার আমরা বানাবো না, আমরা তো জাস্ট কোড করবো। ঠিক আছে? এগুলো সবই দিয়ে দিবে, আচ্ছা আপনি জাস্ট প্লেসমেন্ট করে দিবেন, আর কিছুই না। স্যার, একজন ওয়েব ডেভেলপার কি আবার একজন মানে গ্রাফিক ডিজাইনার হতে পারবে? হ্যাঁ, গ্রাফিক্স এর কাজ তো কঠিন কিছু না, মানে এখন ক্রিয়েটিভ কাজ কঠিন, গ্রাফিক্স এর কাজ একবারে এটা হলো যে আপনার। মানে একজনই কি মানে গ্রাফিক্স ডিজাইন করতে পারবে, আবার ওয়েব ডিজাইন করা যায়, এটা কি সম্ভব? হ্যাঁ, তো এখানে তো মনে করেন আমার এরকম একটা লোগো বানাই দিতে বলে, ইলাস্ট্রেটর দিয়ে আপনার এটা বানাইতে কতক্ষণ লাগবে, ম্যাক্সিমাম আপনার 10 মিনিট। হ্যাঁ, এটা বানানো। এখন গ্রাফিক ডিজাইনার বলতে যেটা বোঝায় যে একটা ক্রিয়েটিভ কিছু লোগো বা ব্যানার ফেস্টিভ্যাল কিছু একটা করলে আপনি ক্রিয়েটিভ কিছু, তখন গিয়ে আসলে টাফ হয়ে যায়। এই সিম্পল আপনি এই জিমেইলের একটা লোগো, ফেসবুক টুইটারের একটা লোগো, এটা তো আপনার ইলাস্ট্রেটর দিয়ে আপনি 10-15 মিনিটেই করে ফেলতে পারবেন না, এটা কঠিন কিছু না। ইলাস্ট্রেটর তো খুবই সহজ। আচ্ছা এই স্যার, আমি বলছিলাম কি স্যার জি যে স্যার, হচ্ছে। কি বলে সবগুলা কোর্সে দেখতে পাইলাম যে স্যার ইনভার্টার মার্কেটে টেমপ্লেট বিক্রি, স্যার এই জিনিসটা স্যার বুঝলাম না আসলে কি। স্যার আমি তো নতুন, তো বুঝলাম না অনেক আসলে কি। সাউন্ড কম শুনতেছি না স্যার আমি। ইনভার্টার মার্কেটে টেমপ্লেট বিক্রি,
এই জিনিসটা আর কি। ও আচ্ছা, এনভার্টো ওই যে আপনার থিম ফরেস্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম একদিন। কোন ক্লাসে জানি আলোচনা করছিলাম থিম ফরেস্ট নিয়ে? হয়তোবা প্রথম বা দ্বিতীয় একটা ক্লাসে, বা প্রথম ক্লাসে বোধহয়, প্রথম বা তৃতীয় ক্লাসে কমেন্ট নিয়ে কাজ করার সময়। ইনভার্টো মার্কেটে কাজ করতে গেলে আপনার অনেক এক্সপিরিয়েন্স লাগে মোটামুটি। হ্যাঁ, ওইখানে আপনার কোডিং স্ট্রাকচার রুলস অনেক কিছু ফলো করে, তো তো ওইগুলা আপনার ফলো করে শিখে তারপরে কাজ করতে হয়, বুঝছেন? কিন্তু তো এখানে ওটার একটা স্যার গাইডলাইন আছে, কমিউনিটি গাইডলাইন আছে। ওই গাইডলাইন ফলো করে আপনার ডেভেলপমেন্ট যখন করবেন তখন ওই ফুল গাইডলাইন ফলো করতে হবে। এবং ওরা ওই সাথে সাথে অ্যাপ্রুভ করে না ওইখানে। যেটা হয় যে 7 দিন 10 দিন রিভিউ এর জন্য রাখে, এরপরে ওরা আবার ফিডব্যাক দেয় কি কি প্রবলেম হয়েছে এখানে। কোডিং স্ট্রাকচার থেকে শুরু করে আপনার ইমেজ, আপনি যে ছবি দিচ্ছেন এই ছবিটাও যে কপিরাইটেড না এটা দেখে। আপনি যে ফন্ট ইউজ করতেছেন সেটার কি ধরনের ফন্ট কালার, এটা কি এই যে বিজনেসের জন্য আপনি মনে করেন যে একটা বিজনেসের জন্য কালার চুজ করলেন সেটা কি এটার জন্য ঠিক আছে কিনা। তারপর আরো একটা বিষয় আছে যে ওই থিম ফরেস্টে অলরেডি বা এনভাটো মার্কেটে যে অলরেডি যেটা আছে, যে ধরনের মনে করেন যে কাজ আছে, ওই একই ধরনের কিছু ওরা নেয় না, ওরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট চায়, একেবারে সেম জিনিস কিন্তু ওরা নেয় না। তো ওইখানে ওদের মার্কেট প্লেসটা খুব ভালোভাবে স্টাডি করে ইউনিকনেস বাইর করে নিয়ে এসে তারপর ওখান থেকে ক্লায়েন্টের জন্য আপনার রিসেলের জন্য পোস্ট দিতে হয়, বুঝছেন? আর এবং এখানে যারা কাজ করে সবাই টিম ওয়ার্ক করে। মানে একজন দেখা যায় জাভাস্ক্রিপ্ট করতেছে, একজন এইচটিএমএল সিএসএস করতেছে, কারণ কোডিং স্ট্রাকচারটা খুব ভালো হইতে হয়। তো সেক্ষেত্রে একজনের পক্ষে পুরাটা করাটা কঠিন হয়ে যায়, তখন দেখা যায় একটা টিম কাজ করতেছে, একজন পিএইচপি তে কাজ করতেছে, একজন ডাটাবেজে কাজ করতেছে। তো পুরোটা মিলায় একটা থিম ডেভেলপ করে সবাই সবার কাজে খুব পারফেক্ট হয়, ঠিক আছে? জি স্যার, কিন্তু স্যার এখানে তো ইশিকনে দেখলাম স্যার প্রতিটা কোর্সের স্যার দেয়া আছে যে এনভাটো মার্কেটের টেমপ্লেট বিক্রি। হুম, আমার এনভায়রনমেন্টের টেমপ্লেট বিক্রির প্রসেস হয়তো বা দিতে পারে, বা এনভাটো মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন সেটার গাইডলাইন দিতে পারে, সেটা থাকতে পারে। বা ওই মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে একটা ক্লাস থাকতে পারে, সেটা নিয়ে হয়তো একটা ক্লাস আছে। ফ্রিল্যান্সিং এ আপওয়ার্কে নিয়ে ক্লাস আছে, ফ্রিল্যান্সার নিয়ে ক্লাস আছে। তো এনভাটো নিয়ে আছে কিনা আমি জানি না, দেখতে হবে। তো থাকতে পারে, সেটাই, সেটা নিয়ে আলোচনা বা পুরো একটা গাইডলাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা হইতেই পারে। হুম, আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমার একটু অ্যাডভান্স প্রশ্ন আছে। জি। স্যার আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো এগুলো তো আমার সমস্যা নেই, এগুলো আমি করতে পারি। আমি ওয়ার্ডপ্রেসে আমার নিজের প্রোফাইল হচ্ছে 2টা কাজ করছি একদিনই, তারপরে আর কোনো কাজ পাচ্ছি না। আর আমি অন্যের প্রোফাইলে মোট 15-16টার মতো কাজ করছি, কিন্তু এখন আর কোনো কাজ পাচ্ছি না। এটা ঠিক ই করতেছি না আমি ওয়ার্ডপ্রেস দিয়ে আর কি। কাজ পাচ্ছেন না, কিসে কাজ করতেছেন সেটাও তো বললেন। স্যার ফাইবারে ফাইবার একটা কি করছিলাম, ওইখানে একদিনই 2টা কাজ করছি। এরপরে ইমপ্রেশন মোটামুটি বাড়ে কমে, কিন্তু ওই 2টার পরে আর কাজ পাচ্ছি না। আর অন্যের অ্যাকাউন্টে আমি কাজ করতেছি, মানে 15-16টার মতো ওয়েবসাইট করছি আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে। আর এইগুলো আমি পিএসপি পর্যন্ত আর কি পারি, এই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড পেজ গুলো প্র্যাকটিস করতেছি এখন। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, আপনি তো ভালো কাজ করতেছেন। হ্যাঁ। কিন্তু স্যার আর কিছু কিছু সমস্যা পিএসপি তে পাচ্ছি, কিন্তু ওগুলো কি প্রশ্ন উত্তর পাচ্ছি না, কিছু সমস্যা ওইখানে থেকে যাচ্ছে ওই লেভেলে। আর freelancer.com এ করছি, কিন্তু ওইটা যে মানে জব পোস্ট না, যে কি তো বলে কন্টেস্ট, ওই ইসের